আচ্ছা দেখো, আমরা আজকে থার্মোডাইনামিক্স আলোচনা করব আবার। গত ক্লাসে আমরা থার্মোডাইনামিক্সে কতগুলো ডেফিনেশন দেখেছিলাম। আজও আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তাপগতীয় প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পদগুলোকে বোঝায়, সেগুলো আমাদের জানা খুব দরকার। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব তাপগতীয় সাম্যাবস্থা। তাপগতীয় সাম্যাবস্থা, এই তাপগতীয় সাম্যাবস্থাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। তাপগতীয় সাম্যাবস্থাকে ইংরেজিতে বলা হয় থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, আরেকটা হচ্ছে যান্ত্রিক সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থাকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আর যান্ত্রিক সাম্যাবস্থাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তো দেখো, এই তাপীয় সাম্যাবস্থা বা রাসায়নিক সাম্যাবস্থা বা যান্ত্রিক সাম্যাবস্থা বলতে কী বোঝাচ্ছে? ধরো তুমি একটা সিস্টেম নিলে, একটা গ্যাস জার নিলে, কিছু গ্যাস এই গ্যাস জারের মধ্যে রাখা আছে, তাহলে এটা আমার একটা সিস্টেম। তার যদি দেখি যে এই সিস্টেমটাই প্রত্যেকটা অংশে টেম্পারেচার বা উষ্ণতাটা একই আছে, তখন সেটাকে আমরা বলবো কি, যে এটা একটা তাপীয় সাম্যাবস্থা দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পারলে? তাহলে যদি দেখি যে কোনো একটা সিস্টেমের প্রত্যেকটা অংশে, সমস্ত অংশে উষ্ণতা একই আছে এবং এই উষ্ণতাটা এর যে পরিবেশ, সেই পরিবেশের উষ্ণতার সঙ্গে সমান, তাহলে বলবো এটা তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা কি বলতে পারি? when the temperature in all the part of the system are same and it also same with the surroundings, then that type of system is in thermal equilibrium. তাহলে তাপীয় সাম্যাবস্থা বলতে বুঝছি যদি কোনো সিস্টেমের সমস্ত অংশে উষ্ণতা সমান থাকে ও পরিবেশের সঙ্গে সিস্টেমের উষ্ণতা সমান হয়, তবে তাকে তাপীয় সাম্যাবস্থা বলে। তাহলে if the system in which in every part of the system there is a equal temperature and that temperature should be equal to that of surroundings, পরিবেশের সঙ্গেও সমান হবে, তখন সেই সাম্যাবস্থাকে বা ইকুইলিব্রিয়াম যেটা আসছে সেটাকে আমরা বলছি তাপীয় সাম্যাবস্থা। নেক্সট দেখো,
রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা মানে তোমার একটা সিস্টেম নিলে, সিস্টেমের মধ্যে ধরে নাও একাধিক উপাদান আছে, তো যদি দেখা যায় যে উপাদানগুলো প্রত্যেকটা অংশে, সিস্টেমের প্রত্যেকটা অংশে তাদের যে সংযুতি বা কেমিক্যাল কম্পোজিশান সেইটা যদি সব জায়গায় সমান থাকে, তখন আমরা বলবো সেটা রাসায়নিক সাম্যাবস্থা দেখাচ্ছে। ধরে নাও একটা গ্যাস জার নিলাম, এই গ্যাস জারের মধ্যে দুটো ভিন্ন গ্যাস নেওয়া হবে। বুঝতে পারলেন? দুটো ভিন্ন ধরনের গ্যাস নেওয়া হলো। এবার যদি দেখা যায় যে প্রত্যেকটা অংশে এই গ্যাসগুলোর যে উপাদান, কেমিক্যাল কম্পোজিশন, সেটা যদি সমান থাকে, অর্থাৎ এই অবস্থায় আমরা বলবো না সাম্যাবস্থায় আছে, কারণ এধারে এই মলিকুলগুলো বেশি আছে, এধারে এই মলিকুলগুলো বেশি আছে। তাহলে যদি আমি এইটাকে ধরে নাও এইখানে পাঠিয়ে দিলাম আর এটাকে এইখানে পাঠিয়ে দিলাম, তাহলে কী হচ্ছে, মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো যে এটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে একটা সিস্টেমের প্রতিটা অংশে সিস্টেমের উপাদানগুলোর যদি রাসায়নিক সংযুতি একই থাকে, তখন সেটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে ইফ দ্য কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন অফ এ পার্টিকুলার সিস্টেম ইজ সেম ইন এভরিওয়্যার, দেন ইট ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কোনো সিস্টেমের প্রতিটি অংশে রাসায়নিক সংযুতি যদি সমান থাকে, তবে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। বুঝতে পারলে? নেক্সট আমরা আলোচনা করব মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বা যান্ত্রিক সাম্যাবস্থা। যান্ত্রিক সাম্যাবস্থা মানে যদি দেখা যায় যে সিস্টেমের ভিতরে কোনো রকম অসম বল ক্রিয়া না করে, প্রত্যেকটা অংশে তোমার যে বল ক্রিয়া করছে সেটা যদি সমান থাকে, তখন সেরকম সাম্যাবস্থাকে বলা হয় যান্ত্রিক সাম্যাবস্থা। অর্থাৎ কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করবে না। কী বলছি, যে তুমি একটা সিস্টেম নিলে, এই সিস্টেমের ভেতরে প্রতিটা অংশে সমান পরিমাণ বল কাজ করছে। there is no unbalanced force, that means everywhere force are equal। প্রত্যেকটা অংশে যে সিস্টেমের অভ্যন্তরে যে বল কাজ করছে সেটা যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, যে যান্ত্রিক সাম্যাবস্থা প্রদর্শন করছে। তাহলে কোনো সিস্টেমের অভ্যন্তরে যদি কোনো রকম অসম বল ক্রিয়া না করে, তবে তাকে যান্ত্রিক সাম্যাবস্থা বলা হয়। তাহলে কোনো রকম অসমবল কাজ না করলে তাকে বলবো যান্ত্রিক সাম্যাবস্থা। তাহলে তিন ধরনের সাম্যাবস্থা পাচ্ছি। তাপীয় সাম্যাবস্থা, অর্থাৎ প্রত্যেকটা অংশে উষ্ণতা সমান থাকবে। রাসায়নিক সাম্যাবস্থা মানে প্রত্যেকটা অংশে রাসায়নিক সংযুতি সমান থাকবে। আর যান্ত্রিক সাম্যাবস্থা মানে প্রত্যেকটা অংশে বল সমান থাকবে, অর্থাৎ কোনো রকম অসম বল কাজ করবে না। এই তিনটাকে একত্রে বলা হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটা আমাদের একটু পরে লাগবে, আমাদের রিভার্সাল প্রসেস আছে, সেগুলো পড়তে গেলে এই রাসায়নিক সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা, যান্ত্রিক সাম্যাবস্থা অর্থাৎ তাপগতীয় সাম্যাবস্থার কথাটা তখন আসবে। তার আগে আমরা আরেকটা বিষয় পড়ে রাখি, সেটা হচ্ছে
অবস্থার অপেক্ষক, অবস্থার অপেক্ষক ইংরেজিতে বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন, দেখো আমি একটা বিষয় বলি। ধরো তুমি এটা তোমার বাড়ি ধরে নাও, আর এখানে তুমি তোমার ধরো না স্কুল আছে, তাহলে বাড়ি থেকে যাচ্ছ স্কুলে। এবার তুমি বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় এই পথ দিয়েও যেতে পারো, এই পথ দিয়েও যেতে পারো, বা এইভাবে ঘুরে এই পথেও যেতে পারো। যেরকম তোমরা ফিজিক্সে পড়ো না সরণ, তা সরণটা আমাদের কি হয়, এই পথেই যায়, এই পথেই যায়, এই পথেই যায়, সরণ তো সমান থাকে। অর্থাৎ এই যে সরণ বিষয়টা কিন্তু পথের উপর নির্ভর করে না, অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, কোন পথে আমরা যাচ্ছি তার উপর নির্ভর করে। ঠিক সেরকমই থার্মোডাইনামিক কতগুলো পথে কতগুলো ধর্ম আছে, যে ধর্মগুলো দেখা যায় যে পদার্থটার প্রাথমিক অবস্থা, ওই ধর্মটার প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কোন পথে পরিবর্তনটা হচ্ছে তার উপর নির্ভর করছে না। সেই রকমই যে ধর্মগুলো তাপগতিবিদ্যা আছে, থার্মোডাইনামিক্সে আছে, সেগুলোকে বলা হয় স্টেট ফাংশন। কি বললাম বুঝতে পারলে? যে সিস্টেমের, তাপগতীয় সিস্টেমের কিছু ধর্ম আছে, যে ধর্মগুলো কেবলমাত্র সিস্টেমের প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা তার উপর নির্ভর করে, কিন্তু কিভাবে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা অর্জন করছে তার উপর নির্ভর করছে না। তাদেরকে আমরা বলছি অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। দ্যাট প্রপার্টিজ অফ দ্য those thermodynamic properties of a substance does not depend on the path, it only depends on the initial position and final position. It does not depend on the path. Then that type of function is called state function বা অবস্থার অপেক্ষক। তাহলে কি বলছি, যে তাপগতীয় ধর্মগুলি, যে তাপগতীয় ধর্মগুলি পদার্থের প্রাথমিক অবস্থা ও অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কিন্তু কিভাবে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় অন্তিম অবস্থা অর্জন করে তার উপর নির্ভর করে। তাদের অবস্থার অপেক্ষক বলে। তাহলে যে তাপগতীয় ধর্মগুলো পদার্থের প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু কিভাবে তাপগতীয় অবস্থাটা অর্জন করছে তার উপর নির্ভর করে না, অর্থাৎ পথের উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলবো অবস্থার অপেক্ষক। তাহলে those thermodynamic properties which does not depend on the path, that means how these properties comes from initial condition to final condition, it does not depend upon the path, then that type of function is called state function. তাহলে উদাহরণ কি? অনেক উদাহরণ আছে। বেশিরভাগ আমাদের যে অপেক্ষক সেগুলো সবই স্টেট ফাংশনের মধ্যেই পড়ে। যেমন ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার,
তারপরে ইন্টারনাল এনার্জি ইউ অথবা ই দিয়ে প্রকাশ করা হয়, এক এক বই এক এক রকম থাকতে পারে। ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। এনথ্যালপি, এনট্রপি, এই যে প্রপার্টিসগুলো বলছি এই সবগুলোই হচ্ছে তোমার স্টেট ফাংশন। গিভস ফ্রি এনার্জি, সবগুলোই হচ্ছে স্টেট ফাংশন। তার মানে এই সমস্ত পদগুলো কিভাবে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা অর্জন করছে সেই পথের উপর নির্ভর করছে না, শুধুমাত্র তোমার মানটা প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করছে, পথের উপর নির্ভরশীল নয়। তাদেরকে আমরা বলছি স্টেট ফাংশন। তাহলে ধরো একটা তাপগতীয় সিস্টেমের একটা অপেক্ষক প্রাথমিক অবস্থায় ভ্যালু x1 আর অন্তিম অবস্থায় ভ্যালু হচ্ছে x2। এবার সেটা এই পথে অর্জন হতে পারে, এই পথে অর্জন হতে পারে, এই পথে অর্জন হতে পারে। তাহলে এদের যে পরিবর্তন সেটাকে যদি ডেল এক্স বলি, এই ডেল এক্স এর ভ্যালুটা x2 মাইনাস x1 এর মানের উপর নির্ভর করছে। ডেল এক্স এর ভ্যালুটা x2 মাইনাস x1 এর মানের উপর নির্ভর করছে, কিন্তু কোনোভাবেই তোমার পাথ যেগুলো আছে, পাথ 1 2 3 বলতে পারো, সেই পাথের উপর নির্ভর করছে না। তার জন্য আমরা এগুলোকে বলছি কি স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। অর্থাৎ এটাকে তুমি বলো পাথ 1, এটা বলো পাথ 2, এটা বলো পাথ 3, কিন্তু পাথের উপর নির্ভর করছে না। তাহলে মাথায় রাখবে যেগুলো তাপগতীয় স্টেট ফাংশন, তাদের যদি আমরা পরিবর্তন বলি, তাহলে যদি আমরা বলি চাপের পরিবর্তন, তাহলে সেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? ডেল পি, চেঞ্জ ইন প্রেশার। উষ্ণতার পরিবর্তন, চেঞ্জ ইন টেম্পারেচার, ডেল টি। আন্তঃশক্তির পরিবর্তন, ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ডেল ইউ। এনট্রপির পরিবর্তন, ডেল এস। এনথালপির পরিবর্তন, ডেল এইচ। এরকমভাবে আমরা প্রকাশ করব। তাহলে এই যে ভ্যালুগুলো ডেল পি, ডেল টি, ডেল ইউ, ডেল এস, ডেল এইচ, ডেল জি, এই যে ভ্যালুগুলো, এই মানগুলো কিন্তু কোন পথের উপরে, কোন পথে পরিবর্তনটা হচ্ছে তার উপর নির্ভর করে না, সবসময় নির্ভর করবে প্রাথমিক মান এবং অন্তিম মানের ওপরে। কোন পথে পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভরশীল নয়। নেক্সট দেখো আমরা আলোচনা করব পথ নির্ভরশীল রাশি বা বলা হয় পাথ ফাংশন। তার নাম শুনেই বুঝতে পারছো যে তাপগতীয় ধর্মগুলো প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে না, কোন পথে পরিবর্তন হচ্ছে সেই পথের উপরে নির্ভর করে। তাদেরকে আমরা বলবো তোমার পথ নির্ভরশীল রাশি। তার মানে দোজ থার্মোডাইনামিক ফাংশন depends on the path in which this change is occurred, but does not depends on the initial and final value. প্রাথমিক এবং অন্তিম মানের উপর নির্ভর করছে না, কোন পথে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনের উপর নির্ভর করছে। তাদেরকে আমরা বলবো পাথ ফাংশন। তাহলে বলছি কি পদার্থের
যে সমস্ত ধর্ম কোন পথে পরিবর্তনটি সংগঠিত হচ্ছে তার উপর নির্ভর করে, কিন্তু প্রাথমিক ও অন্তিম অবস্থার উপর নির্ভর করে না। তাদের পথ নির্ভরশীল রাশি বলা হয়। তাদেরকে আমরা বলবো পাথ ফাংশন। পাথ ফাংশন আমাদের খুবই সংখ্যায় কম। একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কার্য। তাহলে উদাহরণ হচ্ছে তাপ, যেটাকে আমরা ডিনোট করবো কিউ দিয়ে। তাপ মানে হচ্ছে কি হিট। আর কার্য, যেটাকে ডিনোট করবো ডাব্লিউ দিয়ে। কার্য মানে হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এই যে দুটো প্রপার্টিস দেখছো, এই প্রপার্টিসগুলো কিন্তু পথের উপর নির্ভরশীল। কোন পথে পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করবে, কিন্তু তোমার প্রাথমিক মান এবং অন্তিম মানের উপর এরা নির্ভরশীল নয়। আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি আমরা কোনো কিছুর ক্ষুদ্র পরিবর্তন বুঝি, ক্ষুদ্র পরিবর্তন, স্মল চেঞ্জ, ক্ষুদ্র পরিবর্তন, স্মল চেঞ্জ, তাহলে সেটাকে আমরা এই ডিফারেন্সিয়েশনের ডি বা ডেল এরকম সাইন দিই। ডেল মানে হচ্ছে এরকম, ডিফারেন্সিয়েশনকে ডেল দিয়েও লেখা হয়। তা ধরো এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, তাহলে সেটাকে আমরা বলবো ডিএক্স। আর যদি বৃহৎ পরিবর্তন হয়, লার্জ চেঞ্জ, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল ডেল দিয়ে লিখি। তাহলে এক্স এরই ক্ষুদ্র পরিবর্তনকে ডিএক্স, আর বড় পরিবর্তন হলে তাকে আমরা বলবো ডেল এক্স। নেক্সট আমরা আলোচনা করব কতগুলো তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া ইংরেজিতে বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। এই তাপগতীয় প্রক্রিয়া এটা আবার 5 রকমের হয়। থার্মোডাইনামিক প্রসেসকে আমরা 5 ভাগে ভাগ করি, সেগুলো আমরা পরপর আলোচনা করি। যেমন দেখো, চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে যে আমরা কোনো একটা পরিবর্তন একাধিক ধাপে ঘটালাম, কিন্তু আবার সেই প্রাথমিক অবস্থাতেই ফিরে আসলো। ধরে নাও তুমি এইখানে ছিলে, এখান থেকে এইখানে গেলে এই অবস্থায় আসলে, এখান থেকে এই অবস্থায় আসলে, আবার ফিরে এখানে চলে আসলে। তাহলে কি হচ্ছে, একটা সাইক্লিক হয়ে গেল, একটা চক্রাকারে হয়ে গেল। তাহলে প্রারম্ভিক অবস্থা থেকে শুরু করে তাপগতীয় প্রক্রিয়াটাকে হচ্ছে এক বা একাধিক ধাপের মাধ্যমে, এক ধাপ বলবো না, 2 বা তার বেশি ধাপে যদি আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। তাহলে যদি কোনো তাপগতীয় প্রক্রিয়া 2 বা ততোধিক ধাপের মাধ্যমে পুনরায়
প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তাকে চক্রীয় প্রক্রিয়া বলে। তাহলে if the process occurred in 2 or more steps and finally it's reached to the initial state, যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে একাধিক ধাপের মাধ্যমে আবার সেখানে ফিরে আসলো, অর্থাৎ 1 থেকে 2 গেল, 2 থেকে 3 গেল, 3 থেকে পুনরায় 1-এ ফিরে আসলো, তাহলে এই রকম প্রক্রিয়াকে বলা হয় চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। আর এই চক্রীয় প্রক্রিয়া মাথায় রাখবে, যেগুলো স্টেট ফাংশন, দোজ আর দ্য স্টেট ফাংশন, দ্য চেঞ্জ অফ দিস স্টেট ফাংশন ইন সাইক্লিক প্রসেস বিকামস জিরো। তাহলে চক্রীয় প্রক্রিয়ায় আমরা বলতে পারি কি, চক্রীয় প্রক্রিয়ায় ডেল ইউ বলবো কি জিরো। তাহলে ইউ মানে ইন্টারনাল এনার্জি বলেছি, তাহলে সাইক্লিক প্রসেস, তাহলে তার যে চেঞ্জ সেটা জিরো হয়ে যাচ্ছে। ডেল এইচ জিরো, ডেল এস জিরো, ডেল জি জিরো, এরকম। তাহলে চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বা ধরো তুমি ডেল পি জিরো, ডেল টি জিরো, সব জিরো চলে আসবে, ডেল ভি জিরো। তাহলে ইন সাইক্লিক প্রসেস those are the state function are becomes zero। চক্রীয় প্রক্রিয়ায় যেগুলো অবস্থার অপেক্ষক তাদের পরিবর্তনের মান সর্বদা শূন্য। নেক্সট আমরা আলোচনা করব সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, তাহলে আইসোথার্মাল প্রসেস বলতে কি বুঝবো? যদি কোনো তাপগতীয় প্রক্রিয়ায় উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটে, নাম শুনেই বুঝতে পারছো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সেরকম প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকবে, তাহলে সেই প্রক্রিয়াকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ইন হুইচ প্রসেস দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ পার্টিকুলার সিস্টেম বিকামস জিরো, দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ পার্টিকুলার প্রসেস, that type of process is called isothermal process। তাহলে যে প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। এরকম ধর একটা থার্মোস্ট্যাট তুমি যন্ত্র নিলে, তাপগাহ বলা হয়, তার মধ্যে তুমি একটা সিস্টেমকে রাখলে, এটা ধরো না তোমার একটা সিস্টেম, আর এটা হচ্ছে থার্মোস্ট্যাট, আর এটা হচ্ছে তোমার সিস্টেম। তো দেখা যাচ্ছে কি যে এই সিস্টেমটা যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে তখন হিটটা এধারে ফ্লো হয়ে যাচ্ছে। তাহলে হিট যদি ফ্লো হয়ে যায় তাহলে টেম্পারেচার কী হবে? রিমেন কনস্ট্যান্ট। বা ধরো কোনো কারণে সিস্টেম শীতল হয়ে যাচ্ছে, কোল্ড হয়ে যাচ্ছে, তখন কী করছে? থার্মোস্ট্যাট যন্ত্রকে হিট সাপ্লাই করছে। তাহলে হিট যদি একে দেয় তাহলে কী হবে? টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, একই থেকে যাবে। তাহলে এইরকম প্রক্রিয়াকে বলবো কি? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিটি ইকুয়াল টু 0 অর ডেল টি ইকুয়াল টু
জিরো। যদি আমরা ক্ষুদ্র পরিবর্তন নিই উষ্ণতা, তাহলেও সেটা শূন্য হবে, বা যদি বৃহৎ পরিবর্তন নিই সেটাও আমার শূন্য হবে। তাহলে এরকম প্রক্রিয়াকে বলবো কি সমষ্ণ প্রক্রিয়া। যেরকম ধরো আমরা যদি জলকে ফোটাই, এক বায়ুমণ্ডলীয় চাপে যদি জলকে ফোটানো হয়, 100°C উষ্ণতা জল ফুটতে শুরু করে। তা যতক্ষণ জল না ফুটছে, সম্পূর্ণ জল যতক্ষণ না বাষ্পীভূত হচ্ছে, ততক্ষণ কি জলের উষ্ণতা বাড়ে না কমে? কিছুই হয় না, অপরিবর্তিত থাকে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি একটা আইসোথার্মাল প্রসেস। নেক্সট দেখো, সমচাপীয় প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় আইসোবারিক প্রসেস। What is isobaric process? Isobaric process means there is no change in pressure in a particular system. যদি কোনো একটা পরিবর্তনে সিস্টেমের চাপের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো সমচাপীয় প্রক্রিয়া। তাহলে কোনো তাপগতীয় পরিবর্তনে যদি চাপের কোনো পরিবর্তন না ঘটে, তবে তাকে সমচাপীয় প্রক্রিয়া বলা হয়। কিরকম? ধরো একটা সিস্টেম নিলে, পি প্রেসারে তুমি গ্যাস রেখেছো, এবার ধরো গ্যাসটাকে তুমি হিট করছো, তাহলে গ্যাস কী হবে? ভলিউম বাড়বে। কখন ভলিউম বাড়বে? যদি এটাকে তুমি আস্তে আস্তে ওপরে উঠতে দাও, অর্থাৎ এর ভেতরে ভলিউম বেড়ে যাচ্ছে, কিন্তু এর উপরে যে এক্সটার্নাল প্রেশার সেটা কিন্তু পি থেকে যাবে। তাহলে এখানে যদি আমার পিস্টনটা উপরে উঠে আসে, পিস্টনটা যদি উপরে উঠে যায়, তাহলে এই প্রেশার যা ছিল পি, এখানেও পি থাকবে, কারণ ভলিউম বাড়তে দিয়েছো। তাহলে এরকম প্রক্রিয়াকে আমরা বলবো কি সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। তাহলে এই আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে মাথায় রাখবে ডিপি ইকুয়াল টু 0 বা ডেল পি ইকুয়াল টু 0। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল পি বা ডিপি এটা 0 হয়। এটা কখন হয়? ধরো আমি একটা খোলা পাত্রে জলকে ফোটাচ্ছি, তাহলে আমি খোলা পাত্রে যদি জলকে ফোটাই, জলের উপরে যে চাপটা, সেই চাপের কি কোনো পরিবর্তন হয়? সেই চাপের কোনো পরিবর্তন হয় না, সবসময় 1 অ্যাটমসফিয়ার প্রেশার বজায় থাকে। তাহলে এটাকে বলবো কি সমচাপীয় প্রক্রিয়া। নেক্সট আমরা আলোচনা করব সম আয়তনিক প্রক্রিয়া। সম আয়তনিক প্রক্রিয়া ইংরেজিতে বলা হয় আইসোকোরিক প্রসেস। তাহলে বুঝতে পারছো, সম আয়তনিক মানে যে সিস্টেম এর যে আয়তন সেটা সবসময় অপরিবর্তিত থাকবে প্রতিটা ধাপে। ইন হুইচ ইচ স্টেপ of a particular change, if the volume of the system remain unchanged, then that type of process is called isochoric process. তাহলে যদি সিস্টেমের কোনো যদি সিস্টেমের আয়তন প্রতিটি ধাপে অপরিবর্তিত থাকে, তবে তাকে সম আয়তনিক প্রক্রিয়া
বলা হয়। আইসোকোরিক প্রসেস মানে কি? ধরো একটা তুমি সিস্টেম নিলে, এবার এই যে পিস্টনটা আছে সেটাকে তুমি সিল করে দিলে, এবার এখানে টেম্পারেচার বাড়াচ্ছ, তাহলে কি হবে? ভলিউমটা কিন্তু আনচেঞ্জ থেকে যাবে, কারণ তুমি সিল করে দিয়েছো। তাহলে প্রেশার ধরো ইনিশিয়ালি P1 ছিল, পরে P2 হয়ে গেল, তাহলে P2 বেড়ে গেল P1-এর থেকে, কিন্তু সিস্টেমের যে ভলিউম, সেই ভলিউমটা আনচেঞ্জ থাকছে। তাহলে এরকম প্রক্রিয়াকে বলবো আমরা সম আয়তনিক প্রক্রিয়া, বা ডিভি ইকুয়াল টু 0, বা এক্ষেত্রে বলবো ডেল ভি ইকুয়াল টু 0। তাহলে সম আয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন কিন্তু সবসময় অপরিবর্তিত থাকে। নেক্সট দেখো, আমরা আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা ইংরেজিতে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেস কি? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে যদি তোমার কোনো একটা পরিবর্তনের সময় কোনো সিস্টেমের কোনো রকম তাপের আদান প্রদান না ঘটে, সিস্টেম এবং পরিবেশ তার মধ্যে যদি কোনো রকম তাপের আদান প্রদান না ঘটে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে দ্যাট প্রসেস ইজ কল্ড অ্যাডিয়াবেটিক প্রসেস হোয়েন there is no change in temperature between system and surroundings। পরিবেশ এবং সিস্টেমের মধ্যে যদি কোনো রকম তাপের আদান প্রদান না ঘটে, তখন সেই পরিবর্তনকে আমরা বলি রুদ্ধ তাপীয় পরিবর্তন। তাহলে যদি সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান না ঘটে, তবে সেই প্রক্রিয়াকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলা হয়। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তাপকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, তাহলে ডেল কিউ ইকুয়াল টু 0, বা বলবো কি ডি কিউ ইকুয়াল টু 0। তাহলে ইন হুইচ প্রসেস দ্যার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, দ্যার ইজ নো চেঞ্জ ইন হিট, দ্যার ইজ নো চেঞ্জ ইন হিট, তাপের আদান প্রদান ঘটবে না, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কিন্তু মাথায় রাখবে, পরিবেশে মানে পৃথিবীতে বাস্তবে কোনো রকম রুদ্ধ তাপীয় প্রক্রিয়া সম্ভব নয়। তাপকে একেবারে 100% পরিবর্তন হতে বাধা দিবে এরকম কোনো দেওয়াল বা প্রাচীর, ওয়াল তৈরি করা সম্ভব নয়। তার জন্য 100% এফিশিয়েন্ট অ্যাডিয়াবেটিক প্রসেস এটা বাস্তবে সম্ভব নয়। তাও আমরা একটা প্রক্রিয়াকে বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো গ্যাসকে হঠাৎ করে সংকুচিত করা হয় বা হঠাৎ করে প্রসারিত করা হয়, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলতে পারি। এক্ষেত্রে কি দেখা যায় যে হঠাৎ করে যদি সংকোচন করা হয় বা হঠাৎ করে প্রসারণ করা হয়, তাহলে গ্যাসের পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান সেই মুহূর্তে ঘটে, তাহলে সেই মুহূর্তটাকে আমরা বলবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে কি বলছি, কোনো গ্যাসের হঠাৎ সংকোচন বা প্রসারণ ঘটালে তাকে
রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা যেতে পারে। হঠাৎ করে যদি সংকোচন প্রসারণ হয়, তার কারণ হচ্ছে এই হঠাৎ করে সংকোচন বা প্রসারণের ফলে দেখা যায় যে পরিবেশের সঙ্গে তোমার তাপ গ্রহণ, পরিবেশ থেকে তাপ গ্রহণ বা পরিবেশে তাপ বর্জন করার সময়টা সেই মুহূর্তে গ্যাস পায় না। তার জন্য এই প্রক্রিয়াকে আমরা সেই মুহূর্তটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারি। কী বললাম বুঝতে পারলে? তাহলে বাস্তবে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কোনো উদাহরণ আমাদের নাই, তবে এই হঠাৎ সংকোচন বা হঠাৎ প্রসারণ যদি করি তখন সেই প্রক্রিয়াকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে পারি। যাই হোক, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম সংজ্ঞাগুলো। পরবর্তীতে আরও সংজ্ঞা আলোচনা করব, পরবর্তী অপরবর্তী প্রক্রিয়া, এদের মধ্যে পার্থক্য, রুদ্ধতাপীয় সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, সেগুলো আমরা করব। অনেক লেন্দি হয়েছে ভিডিও, আমি আপাতত শেষ করলাম। পরের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব।